ইরানকে নিয়ে যখনই কথা হয় আমাদের মাথায় আসে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক জটিল চালের কথা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই দেশটি বছরের পর বছর ধরে বাইরের চাপ সামলে নিজেদের জায়গাটা ধরে রেখেছে। মানে যত চাপই আসুক, সে পশ্চিমা নিষেধাজ্ঞা হোক বা সরাসরি সামরিক হুমকি, ইরান কিন্তু সহজে মাথা নোয়ানোর পাত্র নয়। আর এই মনোভাবটাই তাদের আঞ্চলিক নীতির মূল ভিত্তি। কিন্তু ভাবুন তো, আসল বিপদটা যদি বাইরের কোনো শত্রু থেকে না এসে আসে একদম পাশের কোনো বন্ধুরাষ্ট্রের কাছ থেকে। আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই, যেখানে বন্ধুত্বের আড়ালেই হয়তো লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ। চলুন প্রথমে একটু দেখে নিই ইরানের কৌশলগত অবস্থানটা ঠিক কী রকম এবং কেন দেশটি সবসময় একটা চাপের মধ্যে থাকে। আর এই চাপটা বুঝতে হলে সবার আগে এর আশপাশের দেশগুলোর অবস্থানটা একটু দেখে নেওয়া দরকার, কারণ প্রতিবেশীরাই এখানকার রাজনীতির আসল চালিকা শক্তি। দেখুন, ইরানের ম্যাপটা দেখলেই বোঝা যায় এটা কতটা জটিল একটা জায়গায় অবস্থিত। একদিকে যেমন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, তেমনি চারিদিকে ঝুঁকিও কিন্তু কম নয়। প্রতিটি দেশের সঙ্গেই ইরানের সম্পর্ক পুরো অঞ্চলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমে ইরাক আর তুরস্ক, উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান আর পূর্বে আফগানিস্তান, পাকিস্তান। বিশাল এক সীমান্ত, আর এই দেশগুলোর সঙ্গেই ইরানের সম্পর্কের রসায়ন প্রতিনিয়ত বদলাচ্ছে। এখনকার দিনে যুদ্ধটা কিন্তু আর আগের মতো নেই। এখন চলছে প্রক্সি ওয়ারের যুগ, মানে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো দেশকে বা কোনো গোষ্ঠীকে দিয়ে নিজেদের লড়াইটা চালিয়ে নেয়, আর এটাই এই অঞ্চলের সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। আচ্ছা, এবার আসা যাক মূল আলোচনায়। বিশ্বাসঘাতকতার যে অভিযোগগুলো উঠছে সেগুলো আসলে কাদের বিরুদ্ধে? প্রথমেই যে দেশটার নাম আসছে সেটা হলো ইরানের ঠিক উত্তরের প্রতিবেশী আজারবাইজান। একটা সময় ভালো সম্পর্ক থাকলেও এখন আজারবাইজানের ভূমিকায় তেহরানকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। অভিযোগটা খুবই গুরুতর। বলা হচ্ছে আজারবাইজান নাকি নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ইরানের শত্রু ইসরায়েলকে। সেখান থেকে চলছে ড্রোন হামলা আর গোয়েন্দাগিরি। এটা তো সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল, তাই না? সূত্রগুলোতে তো আজারবাইজানকে উত্তরের বিস্ফোরা পর্যন্ত বলা হয়েছে। বোঝাই যাচ্ছে তেহরান বিষয়টাকে কতটা সিরিয়াসলি দেখছে। উত্তরের চিন্তা তো আছেই। এবার একটু পশ্চিম দিকে তাকানো যাক, বিশেষ করে জর্ডানের দিকে। সাম্প্রতিক সময়ে জর্ডানের ভূমিকা অনেকেই বেশ অবাক করেছে। ঘটনাটা হলো, যখন ইরান ইসরায়েলের দিকে মিসাইল ছুটছিল, তখন জর্ডান নাকি সেই মিসাইলগুলোকে মাঝাকাশেই ধ্বংস করতে ইসরায়েলকে সাহায্য করে। চিন্তা করুন, একটা মুসলিম দেশ হয়েও তারা সরাসরি শত্রুর পক্ষ নিল। অনেকে এটাকে পিঠে ছুরি মারা হিসেবে দেখছেন। বিশ্বাসঘাতকতার এই ছবিটা আরও বড় হয়ে ওঠে যখন আমরা পারস্য উপসাগরের দিকে তাকাই। আব্রাহাম অ্যাকর্ডস এর পর সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইনের ভূমিকাও কিন্তু কম নাটকীয় নয়। এই দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এর মানে কি? মানে হলো, পর্দার আড়ালে এখন গোয়েন্দা তথ্য আদান প্রদান অনেক সহজ হয়ে গেছে। আর এই সব কিছুর মূল লক্ষ্য একটাই, ইরানকে একা করে ফেলা। এমনকি যাদেরকে ইরানের পুরনো বন্ধু ভাবা হতো, যেমন পাকিস্তান বা তুরস্ক, তাদের মওকিফও কিন্তু সবসময় পরিষ্কার না। তুরস্ক তো আবার ন্যাটোর সদস্য। ফলে পশ্চিমের সাথে তাদের যে সম্পর্ক, তা ইরানকে সবসময় একটা সন্দেহের মধ্যে রাখে। তো এত শত্রুতা, এত বিশ্বাসঘাতকতার মুখে ইরান কি করছে? তাদের জবাবটা কি? চুপচাপ তো বসে নেই তারা। এই চাপের জবাব হিসেবেই ইরান তৈরি করেছে তাদের বিখ্যাত রেজিস্ট্যান্স নেটওয়ার্ক বা প্রতিরোধ নেটওয়ার্ক। এটাই তাদের ছায়াযুদ্ধের মূল অস্ত্র। এই নেটওয়ার্কে কারা আছে? লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া। এরাই ইরানের হয়ে পুরো অঞ্চলে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে, শত্রুদের চাপে রাখছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আসলে এই খেলায় বন্ধুকে আর শত্রুই বা কে? একটা বিখ্যাত কথা আছে না, রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। মধ্যপ্রাচ্যের জন্য এই কথাটা বোধহয় সবচেয়ে বেশি সত্যি। এখানে বন্ধুত্ব বা শত্রুতা সবকিছুই নির্ধারিত হয় নিজেদের স্বার্থ দিয়ে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, আজারবাইজান বা জর্ডান যা করছে সেটা কি আসলেই বিশ্বাসঘাতকতা, নাকি নিজেদের দেশকে বাঁচানোর একটা চেষ্টা? মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার ছকে প্রতিটি চালের পেছনে যে কত হিসাব নিকাশ থাকে তা নিয়ে ভাবলে আসলেই অবাক হতে হয়।